আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস নিব ভয়েস চেঞ্জ সম্পর্কে। ইতিপূর্বে আমরা টেন্স বিষয়ে ক্লাস নিয়েছিলাম। তো যারা ভয়েসের ক্লাস আজকে দেখতেছেন অথচ ক্লাস টেন্সের ক্লাস দেখেন নাই, আপনারা দয়া করে অবশ্যই টেন্সের ক্লাসটা আগে দেখবেন। টেন্সের ক্লাসটা খুব জরুরি। ভয়েস বলতে আমরা কি বুঝি? বাক্যের ভার্বের কাজ এই সাবজেক্ট সরাসরি করেছে নাকি পরোক্ষভাবে হয়েছে, অর্থাৎ একটা কাজ হয়েছে, এখন কাজটা সাবজেক্ট যে আছে সে এই কাজটা নিজে ডাইরেক্টলি করেছে এটা বলেছে কিনা, অথবা এটা অন্যভাবে ঘুরাইয়া হয়েছে কিনা। এইরকম যদি সরাসরি সে কাজটা করেছে এরকম বলা হয় তাহলে এই বাক্যটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর যদি সে সরাসরি কাজটা করে নাই, অন্য কোনো ভাবে কাজটা ঘুরাইয়া হয়েছে, এরকম হইলে এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এই সিম্পল ধারণাটা, এই জিনিসটা পরীক্ষায় আসে। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, বাংলায় বলে কি কর্তৃবাচ্য। এই জিনিসটা বুঝেন ভালো করে। কর্তৃবাচ্য মানে কি? কর্তৃ শব্দটা আসছে কর্তা থেকে, মানে এই কাজটা কর্তা যে করেছে এইটা কর্তাকে প্রদান করা উল্লেখ করা হয়, এজন্য এটা হচ্ছে কর্তৃবাচ্য। তো যখন কোনো বাক্যে ক্রিয়ার ঠিক আগে কর্তাকে বসিয়ে এবং তারপরে কর্ম বা অবজেক্ট বসিয়ে কর্তার কাজটি পরিষ্কার করে বোঝানো হয় তখন ক্রিয়াটি হয় কি অ্যাক্টিভ ভয়েস। মানে হচ্ছে একটা কাজ যে একটা সাবজেক্টে করলো, এই সাবজেক্টে যে ডিরেক্টলি কাজটা করেছে, সরাসরি নিজে কাজটা করেছে, এইটা বোঝানো হয়। যখন এইটা বোঝানো হয় সরাসরি কাজটা করেছে সাবজেক্টে, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যকে কি বলা হয়? এই বাক্যকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস বলা হবে, দেখেন, কর্মবাচ্য। কর্মবাচ্য মানে কি? এটা কর্মটা প্রধান, এখানে কর্মকে স্পেসিফিক ভাবে গুরুত্ব দিয়ে বলা হবে যে এই কর্মটা হয়েছে। যখন কোনো বাক্যে কর্তার জায়গায় কর্মকে বসানো হয় এবং কর্মকে প্রধান রূপে ফুটিয়ে তোলা হয়, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়? এটা কর্মবাচ্য হয়। এখানে একটা কথা ভালো করে দেওয়া আছে যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কর্তার গুরুত্ব বেশি। অ্যাক্টিভ ভয়েসে কার গুরুত্ব বেশি? কর্তার গুরুত্ব, মানে সাবজেক্টের গুরুত্ব বেশি। আর প্যাসিভ ভয়েসে কর্মের গুরুত্ব বেশি, সাবজেক্টের গুরুত্ব এখানে কমে যায়। অ্যাক্টিভ ভয়েসে সাধারণত করা মানে কাজটা করেছে, আমি করেছি, সে করেছে, তুমি করেছো, এরকম ডাইরেক্টলি বলা হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস সাধারণত কাজটা করা হয়েছে, যাওয়া হয়েছে, তাকে মারা হয়েছে, এরকম একটা কাজ হয়েছে এটা বোঝানো হয়। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ ভয়েস পাইলাম আর প্যাসিভ ভয়েস পাইলাম। এখন আরেকটা জিনিস এখানে আছে, কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস মানে কি? আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝি। প্রথমে দেখেন দেওয়া হয়েছে যে এ রাইপ আপেল টেস্ট সুইট, পাকা আপেল খেতে মিষ্টি। এখন বাক্যটা ভালো করে বুঝেন যে বাক্যের কাজটা কি। কাজটা হচ্ছে খেতে মিষ্টি। খেতে মিষ্টি মানে কি? টেস্ট সুইট, টেস্টটা হচ্ছে মূল ভার্ব এখানে। তাহলে বাক্যের ক্রিয়াটা আছে অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু অর্থ হচ্ছে প্যাসিভের। পাকা আপেল হচ্ছে বাক্যের সাবজেক্টের জায়গায় এখানে বসে আছে। রাইপ আপেল মানে কি? পাকা আপেল, এটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে আছে। কিন্তু এটা নিজে নিজে সাবজেক্টের জায়গায় বসলেও কি হচ্ছে যে এইটা এই আপেলে কিন্তু এই টেস্ট নেওয়ার কাজটা করতেছে না, অন্য কোনো ব্যক্তি এই কাজটা করেছে। তাহলে কি বুঝলাম আমরা? যে এই কাজটা আপেল করতেছে না, বরং কাজটা আপেলের উপরেই পড়তেছে। আপেলটা মূলত এখানে কর্ম, আপেলটা সাবজেক্ট নয়। আপেলটা কি? আপেলটা হইলো কর্ম, আপেলটা সাবজেক্ট নয়। তাহলে অন্য কোনো ব্যক্তি কাজটা করছে, তাহলে আপেলটি দেখা যাচ্ছে এখানে গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে সাবজেক্টের প্লেসে বসছে, বাট এটা হচ্ছে অবজেক্ট। এরকম দেখা যাচ্ছে, কিন্তু অর্থগত বোঝা যাচ্ছে যে আপেলটা বোঝা যাচ্ছে সাবজেক্টের মতো, কিন্তু সাবজেক্ট নয়, এটা অবজেক্ট। এজন্য এইটার নাম কি হবে? এটার নাম হবে কোয়াসি প্যাসিভ ভয়েস। বুঝছেন নি? মানে বাক্যের কর্তা হয়েও অর্থের দিক থেকে কর্ম। বাক্যের গঠনগতভাবে সেটা কর্তা, কিন্তু অর্থগতভাবে সেটা কি? সেটা হবে কর্ম। এজন্য এই ধরনের যে বাক্য রয়েছে সেই বাক্যকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ ভয়েস। কি নাম? কোয়াসি প্যাসিভ ভয়েস, কর্মকর্তৃ বাচ্য। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম আমরা এখন দেখব। মানে বাক্য পরীক্ষায় আসে অ্যাক্টিভ ভয়েসের বাক্য দেওয়া থাকবে, দিয়ে বলা হবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করুন,
অথবা প্যাসিভ ভয়েসের বাক্য থাকবে দিয়ে বলবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করুন। এখন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ জানলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ একই জিনিস এটা পারবেন ইনশাআল্লাহ। তো কিছু নিয়ম আছে, বেসিক কিছু নিয়ম স্ট্রাকচার আমরা যদি জানি তাহলে ইনশাআল্লাহ যে কোনো বাক্য আসলে আমরা পারবো। দেখেন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মূল যে বাক্য অ্যাক্টিভ ভয়েস সেটার অবজেক্ট যেটা, অবজেক্টকে কি করতে হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্টে নিতে হবে। অর্থাৎ আমি যদি বলি আই ইট আপেল, হ্যাঁ আই ইট আপেল, তাহলে কি হবে? আমি খাই, আই ইট আমি খাই, কি খাই? আপেল খাই। তাহলে এই আপেলটা হচ্ছে কর্ম, আপেলটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে কি করতে হবে? প্রথমে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মূল কাজ। এরপরে কি করতে হবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। কোন টেন্সের সাথে কি অক্সিলারি ভার্ব বসবে এটা আমরা আজকে স্ট্রাকচারে দেখব। এরপরে কি করতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওই যে ভার্বের যে ফর্ম আমরা পড়েছিলাম ওখান থেকে 3 নম্বর যে ফর্ম আছে সেই ফর্মটা বসবে। এরপরে কি বসবে? এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের অবজেক্টের স্থানে বসবে এবং তার আগে বাই বসবে। সাধারণত বাই ও প্রিপোজিশনটা বসে, আর কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রিপোজিশনও বসে। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ভয়েস চেঞ্জ দেখব। আমরা এখানে সেন্টেন্সের যে 5টা প্রকার রয়েছে সেই অনুসারে ভাগ করেছি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা টেন্স গুলা নিয়ে আসছি, আর এরপরে আছে ইন্টারোগেটিভ, বাকি প্রকারগুলো আছে। তো প্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের টেন্স অনুসারে যে চেঞ্জ কেমনে হয়। প্রথমে নিয়ে আসছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিস্তারিত পরিচয় স্ট্রাকচার আমরা পড়েছি। এখন আমরা দেখব যে ভয়েস চেঞ্জ কেমনে করতে হয়। প্রথম কাজ হচ্ছে কি? অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম, যেটা তোমরা একটু আগে দেখে আসছি। প্রথম কাজ কি? বাক্যের অবজেক্টের যে ফর্ম আছে, অবজেক্টটা কি হয়ে যাবে? বাক্যের সাবজেক্ট হয়ে যাবে, প্রথমে বসবে আসে। এরপরে হয় এম অথবা ইজ অথবা আর বসবে। এম বসে কার সাথে? এম, আই এর সাথে। ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার হইলে, ঠিক আছে, আর বাকি সব ক্ষেত্রে আর বসে। এরপরে কি বসবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এরপরে কি বসবে? বাই বসবে। এখানে আমি আবার বলতেছি বাই বসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, তবে কোনো কোনো ক্ষেত্রে টু বা অন্য কোনো প্রিপোজিশনও বসতে পারে অর্থ অনুসারে সেটা। আর সবার শেষে কি বসবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে, মানে ওই যে প্রথমে যে ফর্ম ছিল সেটার অবজেক্টিভ ফর্মটা বসবে। এক্সাম্পল দেখেন, রানা সিংস সংস, রানা গান গায়। কি হয়? রানা গান গায়। তাহলে সাবজেক্টকে রানা, অবজেক্টকে সংস। তাহলে প্রথম কাজ হচ্ছে এই অবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে সংসকে নিয়ে আসলাম প্রথমে, সংস। তাহলে সংস দেখেন এটা কোন পারসন? থার্ড পারসন। যেন আমি, আমরা, তুমি, তোমরা এর বাইরে, অতএব থার্ড পারসন। কিন্তু এস লাগানো আছে, অতএব এটা কি? সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। অতএব সংস এর সাথে কি বসবে? আর বসবে। সংস আর। এখন মূল ভার্ব কি? সিং। মূল ভার্বটা কি হচ্ছে? সিং। সিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? সাং। সিং, সেং, সাং। তাহলে যেহেতু সাং হচ্ছে তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অতএব এখানে সাং নিতে হবে। এরপরে বাই, এরপরে ওই সাবজেক্টটা গিয়ে এখানে বসবে। ব্যাস হয়ে গেল। এবার দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচার কেমনে? প্রথমে অবজেক্টের সাবজেক্ট ফর্ম, এরপরে এম বিইং, এই যে বিইং কথাটা লাগবে। কথাটা খেয়াল করবেন যে যখন কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা হয় তখন কি হয়? এই অক্সিলারি ভার্বের সঙ্গে বিইং কথাটা যুক্ত হয়, এম বিইং অথবা ইজ বিইং অথবা আর বিইং। এরপরে ফার্স্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে অবজেক্ট। এক্সাম্পল দেখেন, লাবণী ইজ রাইটিং এ লেটার। এখানে সাবজেক্টকে লাবণী, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইটিং হচ্ছে মূল ভার্ব, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই অবজেক্টকে নিব আমরা প্রথমে, এ লেটারকে নিয়েছি প্রথমে। এরপরে ইজ বিইং, যেহেতু ইজ এ লেটারটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য কি নিব? ইজ বিইং নিব। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, এরপরে এই সাবজেক্টটা অবজেক্টের জায়গায় এসে বসবে। তাহলে কি হয়ে গেল? এ লেটার ইজ বিইং রিটেন বাই লাবণী। কথাটা কিন্তু কাজ কিন্তু একটাই, কিন্তু বলা হয়েছে দুই ভাবে। যখন আমি বলছি লাবণী একটি চিঠি লিখছে, তখন বোঝা গেল যে লাবণী কাজটা সরাসরি করছে, এটা বোঝানো হচ্ছে। আর
আর এখানে বলতেছে কি লাবণী দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে, তাহলে এই যে চিঠিটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে আর কাজটা করা হচ্ছে এরকম ঘুরাইয়া বলা হইলো। এটাই হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দ্য বয় ইজ ক্যাচিং এ বার্ড, বালকটি একটি পাখি ধরছে। তাহলে এ বার্ড প্রথমে চলে আসবে, এ বার্ড, এরপরে ইজ বিং, এরপরে ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, ইজ বিং কট বাই দ্য বয়। এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ কেমন হয়। অবজেক্টের সাবজেক্ট ফর্ম, প্রথমে কি বসবে? অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, ওই একই জিনিস। এরপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ওই যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে দেখেন আমরা মূল যে অক্সিলারি ভার্বের ফর্ম পড়েছিলাম টেন্সের সময়, সেগুলাই মূলত এখানে আসবে। সেখানে আমরা দেখছিলাম হ্যাভ বসে অথবা হ্যাজ বসে, আর যখন আপনি প্যাসিভ করবেন তখন এর সাথে বিন কথাটা লাগাই দিবেন এক্সট্রা, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কখন কোনটা লাগবে? হ্যাজ বিন কখন বসবে? হ্যাজ বিন বসবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর বাদ বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। ঠিক আছে, বাদ বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন, আর শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বিন বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে অবজেক্ট। দেখেন দ্য ম্যান হ্যাজ সল্ড দ্য হাউস, লোকটি বাড়ি বিক্রি করে দিয়েছে। দ্য ম্যান হ্যাজ সল্ড, হ্যাজ আছে তাহলে এটা বুঝলাম, হ্যাজ দেখলে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখলে আমরা কি বুঝি? এইটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটাকে কি করতে হবে? প্রথমে এই অবজেক্টকে আমরা নিব আগে, সাবজেক্ট বানিয়ে নিব, এরপরে হ্যাজ, যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট অতএব এর সাথে কি লাগবে? বিন লাগবে, হ্যাজ বিন। হ্যাজ থাকলে হ্যাজ বিন, এই স্ট্রাকচার মনে রাখবেন, হ্যাজ বিন। এরপরে সল্ড, এটা তো আর আছেই পাস্ট পার্টিসিপল ফর্মে, এটা বসাই দিলাম। এরপরে বাই, এরপরে ওই যে প্রথমের সাবজেক্ট এটা চলে আসবে শেষে, দ্য হাউস হ্যাজ বিন সল্ড বাই দ্য ম্যান। আচ্ছা, এরপরে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা বাকি রয়েছে, এটা সাধারণত ব্যবহৃত হয় না, এজন্য আমরা আনি নাই বিষয়টা। এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের দেখেন, এক্ষেত্রেও দেখেন প্রথমে ওই একই জিনিস, সব ক্ষেত্রে কিন্তু একই রুল, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এরপরে তার অক্সিলারি ভার্ব বসবে। এই অক্সিলারি ভার্বটা মনে রাখবেন কোনটা কোথায় বসে। আমরা চলে যাই এক্সাম্পলে, মাই ব্রাদার কুকড রাইস। তাহলে মাই ব্রাদার এটা হলো সাবজেক্ট, এটা যাবে অবজেক্টে, আর রাইস হলো অবজেক্ট, চলে আসবে সাবজেক্টে। রাইস ওয়াজ, ওয়াজ হবে, ওয়াজ কেন হবে? যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হয় ওয়াজ অথবা ওয়ার, এজন্য ওয়াজ। রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? ওই ওয়াজ বিং বা ওয়ার বিং, যেমন ইউ ওয়ার বিল্ডিং এ হাউস। ওয়ার বিল্ডিং বা ওয়াজ বিল্ডিং দেখলে তো আমরা বুঝলাম যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অতএব এর সাথে ওয়াজ বিইং কথাটা লাগাইতে হবে। এখন দেখেন অ্যাক্টিভ ভয়েসে আছে ওয়ার আর প্যাসিভ ভয়েসে আছে ওয়াজ। কেন পার্থক্যটা হলো? এই পার্থক্যটা বুঝেন যে এই যে এ হাউস, এটা হলো আমাদের অবজেক্ট, এই অবজেক্টকে আমরা নিছি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এর জায়গায়। তো এখন যে অক্সিলারি ভার্ব নিব এটা এই সাবজেক্ট অনুসারে নিতে হবে আমাদের। তাহলে এ হাউস এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমাকে অক্সিলারি ভার্বটা নিতে হবে এইটা অনুসারে। থার্ড পারসন সিঙ্গুলারে কি চায়? ওয়াজ চায়। আর ওয়ার কোথায় হয়? ওয়ার হয় অন্যান্য ক্ষেত্রে। এ হাউস ওয়াজ বিং বিল্ট বাই ইউ, আর ইউ ইউ এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, ইউ সব সময় সাবজেক্ট হোক আর অবজেক্ট হোক সব ক্ষেত্রে সমান থাকে। পাস্ট পারফেক্টে দেখেন, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এই যে অক্সিলারি ভার্ব হেড না, এই হেডটা কি হয়ে যাবে? হেডটা হয়ে যাবে এর সঙ্গে বিন লাগবে, হেড বিন হয়ে যাবে। এখন আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি কেম, তাহলে মূল এখানে আমার পাস্ট পারফেক্টের মূল বাক্য কি? আই হ্যাড রিটেন দ্য লেটার। তাহলে দ্য লেটার হচ্ছে আমার ওখানে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা যাবে আগে, দ্য লেটার। এরপরে হেড এর সঙ্গে লাগবে বিন, দ্য লেটার হ্যাড বিন। এরপরে রিটেন তো পাস্ট পার্টিসিপল ফর্মে আছেই, বাই। এরপর দেখেন আই আসিল এখানে সাবজেক্ট, এখানে গিয়ে মি হয়ে গেছে, মানে এই দেখেন এই সাবজেক্টটা যখন অবজেক্টের জায়গায় গেছে তখন তার অবজেক্টের ফর্মে বসতে হবে।
আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর এরপরে বাকি যে ফর্মটা আছে বিফোর হি কেম, এটা যেরকম আছে সেভাবে থাকবে। এবার দেখেন ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স এটা কেমনে হয়? প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এরপরে সেল বি অথবা উইল বি, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে সাবজেক্ট। দেখেন আই সেল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো, তাহলে এ লেটার হচ্ছে অবজেক্ট, এটা চলে আসবে আগে। এ লেটার উইল বি, এই যে উইল বি বলছি না, উইল বি অথবা সেল বি, উইল বি। এরপরে রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এ লেটার উইল বি রিটেন বাই, আই হয়ে গেছে কি মি, বাই মি। স্বপন উইল সাপোর্ট মি, আই উইল বি সাপোর্টেড বাই স্বপন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা কেমনে হয়? ওই সেম জিনিস, শুধু কাজ হবে কি এখানে সেল বি বিং, উইল বি বিং লাগাই দিবেন। এক্সাম্পল দেখেন, উই সেল বি ইটিং ম্যাঙ্গো, তাহলে কি হবে? ম্যাঙ্গো উইল বি বিং, উইল বি বিং, এটা হবে উইল বি বিং ইটেন। এখানে দেখেন রাইস উইল বি বিং কুকড বাই মাদার, তাহলে উইল বি এর জায়গায় কি হয়ে যাবে? বিং কাটারা লাগবে। ফিউচার পারফেক্ট টেন্স কেমনে হবে? ওই একই জিনিস, সেল হ্যাভ, সেল হ্যাভ এর জায়গায় বিনটা লাগাই দিবেন। মানে আমরা যখন টেন্স পড়েছিলাম তখন দেখেছিলাম কি এখানে সাবজেক্টের পরে লাগে সেল হ্যাভ লাগে বা উইল হ্যাভ লাগে, তখন প্যাসিভ ভয়েস করতে সময় কি করতে হবে? এর সঙ্গে বিন কথাটা লাগাই দিতে হবে। এক্সাম্পল দেখেন, হি উইল হ্যাভ নোন দ্য ইনসিডেন্টস বাই দিস টাইম, এতক্ষণে তিনি ঘটনাটি জেনে থাকবেন। তাহলে কি হইলো? উইল হ্যাভ নোন, তাহলে উইল হ্যাভ এর পরে বিন লাগবে শুধু। দেখেন তাহলে প্রথম কাজ কি আমাদের? সবসময় প্রথম কাজ একটাই, প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে মূল অবজেক্ট এখানে ইনসিডেন্ট, তাহলে দা ইনসিডেন্ট লাগাই দিলাম প্রথমে। এরপরে উইল হ্যাভ বিন নোন, উইল হ্যাভ বিন নোন, এই বিন কেন আসছে বুঝছেন? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে উইল হ্যাভ এর পরে বিন লাগে। নোন, এরপর টু হিম, নো এর ক্ষেত্রে টু লাগে, নো এর পরে বাই হয় না, নো এর পরে টু হয়, এটা মনে রাখবেন। নোন টু হিম, এরপরে বাই দিস টাইম। যাই হোক, এতক্ষণে আমরা টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ দেখলাম। এখন আমরা কিছু জিনিস দেখবো যে মডালস, মডালস এর ভয়েস চেঞ্জ কেমনে হয়। মডালস আপনারা জানেন যে মডালস হচ্ছে এই অক্সিলারি ভার্বের একটা ফর্ম, যেগুলো চেঞ্জ হয় না, যেগুলো বিভিন্ন বিভিন্ন অর্থ দেয়, সুন্দর সুন্দর অর্থ চেঞ্জ হয়, এগুলাকে বলা হয় মডাল। বিভিন্ন মুড বোঝায়, বিভিন্ন অবস্থা বোঝায় এগুলা। দেখেন এটা কেমনে করতে হয়। প্রথমে কাজ হচ্ছে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এটা তো আগের মতো। এরপরে কি করতে হবে? বাক্যে যে মডাল যেগুলো আছে, ক্যান, মে, উড, শুড, মাস্ট, মাইট, এই যে মডাল যেগুলো আছে বাক্যে, এগুলা বসবে। এরপরে কি বসবে? বি ভার্ব বসবে, এই যে বি আছে না, এই বিটা এভাবে বসে যাবে। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপরে বাই। এরপরে কি করতে হবে? বাক্যের আসল যে সাবজেক্ট প্রথমে ছিল, এটা অবজেক্টের জায়গায় চলে আসবে। ব্যাস হয়ে গেল। তাহলে দেখতে পারলাম আমরা ওই আগে আমরা যে নিয়মগুলো শিখে আসছি এরকমই, শুধু কাজটা কি? কাজটা হচ্ছে মডাল বসাই দিবেন আর মডালের পরে বি লাগাই দিবেন, ব্যাস হয়ে যাবে। দেখেন, অস্ট্রেলিয়া মে উইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019, তাহলে কি হইলো? এটা কি হবে? অবজেক্টটা কি? দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 লাগাই দিলেন প্রথমে, দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019। এরপরে মে, এই যে মে হচ্ছে মডেল বার, এই মে লাগাই দিলেন মে। এরপরে মে এর পরে কি লাগাইতে বলছিলাম? বি বার, মে বি। এরপরে উইন হচ্ছে এটা মূল বার, উইনের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লাগাই দিলেন ওন, ওন। এরপরে বাই, এরপরে এই সাবজেক্ট, ব্যাস। সকল মডেল, যত মডেল আছে সব মডেলের ক্ষেত্রে এই নিয়ম। এখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, এখন আসছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কেমনে দেখেন। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় আগে দেখেন, আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বুঝালে বাক্যের প্রথমে লেট বসে। প্রথমে কি বসবে? লেট বসবে। এরপরে মূল ভার্বের অবজেক্ট, এরপরে বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন একটা বিশেষ নিয়ম এখানে আছে, দেখেন বিশেষ কথা এখানে গুরুত্বপূর্ণ, যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড প্যাসিভে কর্তা ইউ উজ্জ থাকে। সেকেন্ড পারসন যেটা আছে এক্ষেত্রে কি হয়? কর্তাটা উজ্জ থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু ফার্স্ট ও থার্ড পারসনে
এটা আসলে সেকেন্ড প্যাসিভ না, সেকেন্ড পারসন হওয়া উচিত। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে ইউটা উজ্জ্ব থাকে। তাহলে শুধু ফার্স্ট ও থার্ড পারসনে কি হয়? শুধু ফার্স্ট ও থার্ড পারসনে অ্যাক্টিভ ভয়েসে বাক্যটি লেট দিয়ে শুরু হয়। যেটাই ডু ইট, তাহলে কি হইলো? ডু ইট। ডু ইট কি হইলো? ডু ইট মানে তুমি এটা করো। তাহলে ইট হইলো এটার অবজেক্ট। এই অবজেক্টটা চলে আসবে যেহেতু সাবজেক্টের জায়গায়, অতএব এক্ষেত্রে কি করতে হবে? লেট নিতে হবে। যেমন লেট ইট বি ডান। লেট নিলাম, এরপরে অবজেক্টের সাবজেক্টের জায়গায় আনলাম, এরপরে বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই দিলাম। আর যেহেতু ইউটা উজ্জ্ব আছে এজন্য বাই ইউ এটা আর দেওয়ার দরকার নাই। লেট ইট বি ডান, এটি কৃত হোক। ডু নট দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে কেমনে করবেন? যে ডু নট দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম কেমনে করতে হয়? লেট নট লাগাই দিবেন প্রথমে। ডু নট থাকলে কি লাগাবেন? লেট নট লাগাবেন। লেট নট, এরপরে অ্যাক্টিভ এর অবজেক্ট, এর সাবজেক্ট রূপ বসবে, এরপরে বি ভার্ব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল দেখেন, ডু নট প্লে ক্রিকেট এট নুন, দুপুরে ক্রিকেট খেলো না। তাহলে ডু নট আছে যেহেতু লাগাই দিলাম লেট নট। লেট নট ক্রিকেট বি প্লেড, লেট নট ক্রিকেট, এরপরে বি, এই যে লেট নটের পরে বলছিলাম বি লাগবে, বি লাগলো। লেট নট ক্রিকেট বি, এরপরে প্লেড এট নট। এখন দেখেন নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে হয়? প্রথমে লেট নেভার, এরপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হয়। লেট নেভার এর পরে কি লাগবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। এরপরে বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। নেভার টেল এ লাই, তাহলে কি হবে? লেট নেভার এ লাই বি টল্ড। লেট নেভার এ লাই বি টল্ড। বুঝা গেছে নি? লেট নেভার এরপরে অবজেক্ট, অবজেক্ট কি? এট এ লাই, তাহলে এ লাই লাগাইলাম। এরপরে কি আর বসবে? বি বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে হইলো লেট নেভার এ লাই বি টল্ড। এই দেখেন এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। ডু দিস ওয়ার্ক, লেট দিস ওয়ার্ক বি ডান। তো এই এক্সাম্পলগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন, কষ্ট করে পড়ে নেবেন। এই একই জিনিস দেখেন। প্লিজ হইলে কেমন হয়? প্লিজ, প্লিজ ডু নট স্মোক, তাহলে কি হবে? প্লিজ দিলে হইলে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইসড নট টু স্মোক। ইউ আর অ্যাডভাইস, প্লিজ দ্বারা শুরু হইলে ইউ আর অ্যাডভাইস বা ইউ আর রিকোয়েস্টেড। ইউ আর রিকোয়েস্টেড বেশিরভাগ ক্ষেত্রেই হয়, এটা লাগাই দিবেন। মানে আপনাকে অনুরোধ করছি। প্লিজ, প্লিজ করা মানে কি? প্লিজ কাউকে বলা মানে কি? অনুরোধ করা। এজন্য এই অনুরোধ কথাটা আপনারা একটি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে লাগাই দিবেন। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কেমনে হয়। হু দিয়ে শুরু হওয়া যে বাক্য আছে এক্ষেত্রে কেমনে হয়? প্রথমত কাজ হচ্ছে যে বাই হুম, প্রথমে কি লাগাই দিবেন? এই ঘটনা খেয়াল করেন, ঘটনা খেয়াল করলে পারবেন। প্রথমে হচ্ছে বাই হুম লাগাই দিবেন। হু দ্বারা যে বাক্য শুরু হয়েছে এক্ষেত্রে কি হবে? বাই হুম। এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে বি বা বিন অথবা বিইং লাগাবেন। এটা এই আপনার টেন্স দেখে আপনাকে বুঝতে হবে কি লাগাইতে হয়। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অবজেক্ট। জানেন হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটা করবে। তাহলে হু যেহেতু আছে আমরা কি লাগাবো? প্রথমে বাই হুম লাগাবো। এরপরে উইল আছে না, অক্সিলারি ভার্বটা নিলাম প্রথমে। এরপরে কি করতে হবে? এরপরে সাবজেক্ট নিতে হবে, নিলাম সাবজেক্ট। এরপরে বি নিতে হবে অথবা বিন। কেন বি নিলাম এখানে? যেহেতু এটা হচ্ছে সাধারণ একটা কাজ। উইল ডু মানে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়? বি লাগবে। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। এগুলো এখন দেখেন হুম দিয়ে শুরু হইলে কেমনে হবে? তাহলে প্রথমে কি নিতে হবে? হু নিতে হবে। প্রথমে কি নিতে হবে? হু, এরপরে বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অবজেক্ট। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? তাহলে এখানে প্রথমে নিলাম হু, এরপরে বি ভার্ব। এখানে যেহেতু হুটা সিঙ্গুলার মিনিং করে এর জন্য ইজ, হু ইজ ওয়ান্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই
ইউ। এখন দেখেন হোয়াট দ্বারা বাক্য শুরু হলে কেমনে হবে? হোয়াট দ্বারা বাক্য শুরু হইলে গঠন দেখেন, প্রথমে হোয়াট, এরপরে বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অবজেক্ট। আমরা এক্সাম্পল দেখি, যেমন হোয়াট ডিড দে পে ইউ ফর ডুইং দ্য জব। তাহলে হোয়াট এর ক্ষেত্রে কি হইলো, প্রথমে হোয়াট নিলাম, এরপরে বি ভার্ব নিব। এখানে বি ভার্ব কোনটা হবে দেখেন তো, বাক্যটা বুঝেন আগে, বাক্যটা বুঝতে হবে যে কোন টেন্সে আছে, কিভাবে আছে। যেমন হোয়াট ডিড দে পে, ঠিক আছে? তাহলে বোঝা গেল ডিড যেহেতু আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে, তাইলে ওয়াজ বা ওয়ার হয়। তাহলে হোয়াট এর পরে ওয়ার নিলাম, ওয়ার ইউ পেড, বুঝছেন নি? ওয়ার ইউ পেড, ওয়ার ইউ পেড, তাহলে পেড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম নিলাম। এরপরে বাই দেম, বাই দেম। আচ্ছা, এখানে হচ্ছে এই জিনিসটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে সাবজেক্টটা এখানে বসাইতে হবে। এই বি ভার্বের পরে সাবজেক্ট নিতে হবে। এই যে আমরা নিছি হোয়াট ওয়ার ইউ, এই যে ইউটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা নিতে হবে। মানে কি, ওই যে অবজেক্টের জায়গায় যে ছিল, সে সাবজেক্টের জায়গায় সেখানে বসবে। হোয়াট ওয়ার ইউ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইড, এরপরে বাই, এরপরে অবজেক্ট, এখানে বাই অবজেক্ট এখানে বসবে। এবার দেখেন হোয়াই দিয়ে শুরু হওয়া বাক্য কেমনে হয়। প্রথমে কি কাজ, হোয়াই বসাবো, এরপরে কি বসাবো, বি ভার্ব বসাবো, এরপরে সাবজেক্ট, এরপরে পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে অবজেক্ট। তাহলে দেখেন হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, তাহলে কি হবে এখানে, হোয়াই ওয়ার ইউ পানিশড, হোয়াই এরপরে বি ভার্ব, এরপরে ইউ মানে সাবজেক্ট আর কি, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অন্যান্য যা আছে। হুইচ দিয়ে শুরু হলে কেমনে হবে, এগুলো সব মুখস্থ রাখবেন, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। শীটটা আপনার ভালো করে পড়বেন এখান থেকে নিয়ে। হুইচ এরপরে সাবজেক্ট, এরপরে বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে কি হবে, হুইচ প্রথমে বসাইলাম, সাবজেক্টও আছে বসাই দিলাম হুইচ বুক, এরপরে বি ভার্ব। দেখেন বুক যেহেতু হুইচ বুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হবে, এজন্য তার সাথে কি লাগবে, তার সাথে ইজ লাগবে। হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, ওয়ান্টেড হয়েছে। হাউ দিয়ে শুরু হলে কেমনে হবে, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দেওয়া হচ্ছে, এটা ভালো করে খেয়াল করবেন। হাউ দিয়ে যে বাক্য শুরু হয়, এক্ষেত্রে দেখেন হাউ, এরপরে সাবজেক্ট, এরপরে বি ভার্ব, এই একই জিনিস। হাউ ক্যান ইউ ডু দিস, তাহলে হাউ ক্যান দিস বি ডান বাই ইউ। এই বাক্যগুলো আপনারা ভালো করে মুখস্থ রাখবেন। হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান দিস বি ডান বাই ইউ। হাউ ক্যান, এরপরে যে দিস অবজেক্ট না, এই দিস অবজেক্টটা এই সাবজেক্টের জায়গায় এসে বসবে, এরপরে বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই ইউ। এখন দেখবো আমরা কগনেট অবজেক্ট সহ ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস কেমনে হয়। কগনেট অবজেক্ট সহ ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ কেমনে হয়। এটা কি হলো, আচ্ছা ঠিক আছে, দেখেন কগনেট অবজেক্ট সহ ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস গুলা কেমনে হয়। যে ভার্বগুলোর সাথে তাদের অবজেক্টের অর্থগত মিল রয়েছে, মানে সমধাতুজ কর্ম, যেটা মানে ভার্ব থেকেই উদ্ভূত হয়েছে, মিল রয়েছে, যেমন রান, স্লিপ, ড্রিম, ফাইট, এই ভার্বগুলো হলো কগনেট ভার্ব। যদি বাক্যের অকর্ম ক্রিয়া মানে ইনট্রানজিটিভ ভার্ব সহ সকর্ম ক্রিয়ার মতো ব্যবহৃত হয়, মানে ট্রানজিটিভ ভার্বের মতো ব্যবহৃত হয়, তাহলে সেসব বাক্যের প্যাসিভ ভয়েস হবে নিম্নরূপ। মানে এই যে রান, এই যে স্লিপ, এগুলা হচ্ছে মূলত ইনট্রানজিটিভ ভার্ব, মানে অকর্মক, এটার কোনো এই অবজেক্ট থাকে না সাধারণত। তো এক্ষেত্রে এই ভার্ব থেকে গঠিত কোনো অবজেক্ট যদি এর সাথে ব্যবহৃত হয়, তাহলে এক্ষেত্রে কি হবে, এই অবজেক্টটার এটার অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস কেমনে করতে হয় দেখেন।
হি ড্রিমড এ ড্রিম, সে একটি স্বপ্ন দেখলো। মূলত হচ্ছে হি ড্রিম, সে স্বপ্ন দেখলো, কিন্তু এই ড্রিম ভার্ব থেকে এ ড্রিম একটা নাউন নিয়ে এটাকে অবজেক্টের জায়গায় বসানো হইলো। তাহলে এক্ষেত্রে কি হবে, এই যে এ ড্রিম, এটা প্রথমে আসবে একই জিনিস, একই স্ট্রাকচার, এ ড্রিম, এরপরে এটা আপনার অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। এখন দেখেন ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজড পজিটিভলি, পজিটিভ ভার্ব মানে একটা কাজ কাউকে দিয়ে করানো, এরকম যে ভার্বগুলা। তাহলে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কর্ম করায় বা অন্যকে কাজ করতে দেখে অথবা অন্যের দ্বারা কাজটি সম্পন্ন অবস্থায় পেলে সে বাক্যের মূল ভার্বটিকে পজিটিভ ভার্ব বলে। এক্ষেত্রে কেমনে হয়, যেমন আই হ্যাড রনি ওয়াশ দ্য কার, আমি রনিকে দিয়ে কারটি পরিষ্কার করালাম। তাহলে এক্ষেত্রে কি হবে, আই হ্যাড দ্য কার ওয়াশড বাই রনি। এখানে আই হ্যাড এইটুকুর হবে না, এটা মূল মূল কাজ হবে এখানে রনি ওয়াশ দ্য কার, এইটুকুর হবে। তাহলে দ্য কার প্রথমে চলে আসবে, এরপরে ওয়াশড, এরপরে বাই রনি। আই হ্যাড দ্য কার ওয়াশড বাই রনি, এইভাবে হবে। তাহলে এটা হলো অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। আচ্ছা, আজকে মনে হয় অনেক বেশি আলোচনা হয়ে যাচ্ছে, অনেক লম্বা আলোচনা রয়ে গেছে এখনো, আমরা মনে হয় আরেকটা ক্লাস নিতে হবে। তাহলে আগামী ক্লাসটা আমরা আগামী ক্লাসে শেষ করে দিব ভয়েস ইনশাআল্লাহ। আজকে ভয়েসের আলোচনা এই পর্যন্ত থাক। তবে ভয়েসের আলোচনায় আপনারা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আশা করি আপনারা টেন্সের ক্লাস পড়ে মানে টেন্সের ক্লাস ভালো করে দেখে এরপরে যখন ভয়েসের ক্লাসে আপনারা আসবেন ইনশাআল্লাহ ভালো হবে আমার বিশ্বাস। আর শিট যখন দিব, এই লেকচার শিট আর ভিডিও আপনারা মিলিয়ে দেখবেন, একটু মনোযোগ দিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে পড়লেই আপনারা পারবেন। মনোযোগ দিয়ে একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিলে ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে। পরীক্ষায় এই ইজি গুলাই আসে সাধারণত। আর ভয়েস আসলে ইজি, ভয়েস গ্রামারের ইজি বিষয়। এটা আমরা হচ্ছে কি অনেক সময় মনোযোগ দেই না, মনোযোগ না দেওয়ার কারণে এটা এই সমস্যাটা হয় যে ভয় ভয় লাগে। তো ইংরেজি গ্রামার আশা করি আপনার সহজ হবে, আপনারা মোর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? মোর প্র্যাকটিস করবেন। তবে বারবার বলতেছি যে টেন্সের যে গঠন আমরা পড়েছিলাম, এই টেন্সের গঠনটা পড়বেন। টেন্সের গঠনে যেগুলো আমরা পড়েছিলাম এই সব হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ফর্ম। আপনারা এই অ্যাক্টিভ ভয়েসের ফর্মের পাশাপাশি একটা পেজে এই প্যাসিভ ভয়েসের ফর্মগুলো লিখে ফেলবেন, তাইলে আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।